ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন খবরের হেডলাইন বলছে শেয়ার বাজার থেকে লক্ষ কোটি টাকা গায়েব। এই ধরনের খবর আমাদের সবার মনেই কিন্তু একটা ধাক্কা দেয়, তাই না? আর সাথে সাথেই যে প্রশ্নটা মাথায় আসে তা হলো, এই এত এত টাকা এটা আসলে গেল কোথায়? কেউ কি নিয়ে পালিয়েছে নাকি হাওয়ায় মিলিয়ে গেল? উত্তরটা শুনলে হয়তো একটু অবাক হবেন। সত্যিটা হলো টাকাটা কোথাও যায়নি, কারণ ওই যে টাকাটার কথা বলা হচ্ছে সেটা বাস্তবে কোনোদিন ছিলই না। চলুন ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক। এই যে টাকা উধাও হওয়ার রহস্য, এর আসল উত্তরটা লুকিয়ে আছে মার্কেট ভ্যালু বা বাজার মূল্য কথাটার মধ্যে। আমাদের আগে বুঝতে হবে যে এই মার্কেট ভ্যালু আর আমাদের পকেটে থাকা আসল টাকার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। চলুন একটা খুব সহজ উদাহরণ দিই। ধরুন একটা ফলের বাজারে 10,000 কেজি আপেল আছে, আর সবাই ঠিক করেছে প্রতি কেজি আপেলের দাম 100 টাকা। তাহলে ওই বাজারের মোট ভ্যালু কত হলো? ঠিক 10 লক্ষ টাকা। এখন হঠাৎ খবর ছড়ালো যে বাজারে আরও অনেক আপেল আসছে। তখন বিক্রেতারা কি করবে? দাম কমে যাওয়ার ভয়ে তারা হয়তো তড়িঘড়ি করে দাম কমিয়ে 80 টাকা করে দিল। ফলে এখন ওই 10,000 কেজি আপেলের মোট ভ্যালু দাঁড়িয়েছে 8 লক্ষ টাকা। দেখুন, বাজারে কিন্তু আপেল একই আছে, একটাও কমেনি। শুধু মানুষের মনে দামের ধারণাটা বদলে গেছে, আর তার ফলেই 2 লক্ষ টাকার ভ্যালু যেন উধাও হয়ে গেল। বাস্তবে কিন্তু একটাও নগদ টাকা এদিক ওদিক হয়নি। এই একই জিনিস স্টক মার্কেটেও হয়। মার্কেট ভ্যালু মানে কিন্তু ব্যাংকে রাখা টাকার পাহাড় নয়, এটা হলো একটা সম্মিলিত ধারণা বা প্রত্যাশা। মানে এই মুহূর্তে সব শেয়ারের মোট দাম কত হতে পারে যদি কেউ কিনতে চায়। এটা অনেকটাই একটা আশার দামের মতো। আর এখান থেকেই একটা খুব জরুরি বিষয় পরিষ্কার হয়। যতক্ষণ আপনি আপনার শেয়ার কম দামে বিক্রি না করছেন, আপনার লসটা আসলে কাগজে ক্ষতি বা আনরিয়েলাইজড লস। মানে আপনার পোর্টফোলিও হয়তো লাল দেখাচ্ছে, কিন্তু আপনার পকেট থেকে কোনো টাকা বেরিয়ে যায়নি। আসল ক্ষতি বা রিয়েলাইজড লস তখনই হবে যখন আপনি ভয় পেয়ে কম দামে শেয়ারটা বেছে দেবেন। তো আমরা যেটা বুঝলাম, এই যে দামের ওঠানামা, এটা আসলে পুরোটাই একটা প্রত্যাশার খেলা। হাজার হাজার বিনিয়োগকারীর ভয় আর লোভ যখন একসঙ্গে কাজ করে, তখনই বাজারের দাম ঠিক হয়। এখন একটা মজার প্রশ্ন, যখন মার্কেট পড়ছে আর প্রায় সবারই কাগজে ক্ষতি হচ্ছে, সেই সময় কি কেউ আসলেই টাকা কামাতে পারে? উত্তরটা হলো হ্যাঁ, পারে। আর তাদেরকে বলা হয় শর্ট সেলার। এদের কাজ করার পদ্ধতিটা বেশ ইন্টারেস্টিং। ধরুন, একজন শর্ট সেলারের মনে হচ্ছে কোনো একটা শেয়ারের দাম পড়বে। সে তখন ওই শেয়ারটা কেনে না, বরং ব্রোকারের কাছ থেকে ধার করে। তারপর সেই ধার করা শেয়ারগুলো সঙ্গে সঙ্গে বাজারে 100 টাকায় বিক্রি করে দেয়। এরপর সে অপেক্ষা করে। যখন শেয়ারের দাম কমে 80 টাকায় নেমে আসে, তখন সে বাজার থেকে ওই শেয়ারগুলো কিনে ব্রোকারকে ফেরত দিয়ে দেয়। তাহলে কি হলো? সে শেয়ার প্রতি 20 টাকা লাভ করে নিল, কোনো শেয়ারের মালিক না হয়েও। শর্ট সেলাররা তো পড়ন্ত বাজার থেকে লাভ করেই, কিন্তু বাজার যখন পড়তে শুরু করে তখন সেটা এত দ্রুত কেন পড়ে? আমরা প্রায়ই দেখি মার্কেট যত ধীরে ধীরে ওঠে তার চেয়ে অনেক কম সময়ে হুড়মুড়িয়ে পড়ে যায়। এর পেছনেও একটা কারণ আছে। এর একটা বড় কারণ হলো মার্জিন কল। জিনিসটা কি? যখন কোনো ইনভেস্টর ব্রোকারের থেকে টাকা ধার করে, মানে লিভারেজ নিয়ে, নিজের পুঁজির চেয়ে বেশি টাকার শেয়ার কেনে, আর তখন যদি বাজার পড়ে যায়, তাহলে ব্রোকার তাকে আরও টাকা জমা দিতে বলে। এই যে অতিরিক্ত টাকা চেয়ে নোটিশ, একেই বলে মার্জিন কল। আর যদি ওই ইনভেস্টর টাকা জমা দিতে না পারে, তখন ব্রোকার জোর করে তার শেয়ার বিক্রি করে দেয় ধার শোধ করার জন্য। আর এখানেই খেলাটা ঘুরে যায়। যখন জোর করে শেয়ার বিক্রি করা হয়, দাম আরও একটু কমে, ফলে আরও কিছু বিনিয়োগকারীর মার্জিন কল চলে আসে, তারাও বিক্রি করতে বাধ্য হয়। আর এভাবেই একটা ডমিনো এফেক্ট শুরু হয়। ভয়টা তখন দাবানলের মতো ছড়িয়ে পড়ে, আর একটা ছোট পতনও একটা বিশাল ক্র্যাশে পরিণত হয়। এখন কথা হচ্ছে, এত বড় একটা ক্র্যাশ আসার আগে কি কোনোভাবে তার পূর্বাভাস পাওয়া যায়? কোনো সতর্ক সংকেত কি থাকে? একটা গবেষণা কিন্তু বেশ আকর্ষণীয় একটা দিকের কথা বলছে। আর সেই ইঙ্গিতটা লুকিয়ে আছে এই সংখ্যাটার মধ্যে, 1%। কিন্তু এর মানে কি? একটা গবেষণায় 1870 থেকে 2020 সাল পর্যন্ত প্রায় 150 বছরের ডেটা ঘেঁটে দেখা গেছে, যখনই কোনো দেশের সবচেয়ে ধনী 1% মানুষের সম্পদ খুব দ্রুতগতিতে বাড়তে থাকে, তার ঠিক 2 বা 3 বছরের মধ্যে একটা বড় আর্থিক সংকট আসার সম্ভাবনা 3 থেকে 8% বেড়ে যায়। কেন? কারণ ওই অতিরিক্ত টাকা স্টক মার্কেট বা রিয়েল এস্টেটের মতো সম্পদে ঢোকে, যার ফলে দামগুলো অস্বাভাবিকভাবে ফুলে ফেপে ওঠে। আর এই যে অ্যাসেট বাবল তৈরি হয়, এটা যে কোনো সময় ফেটে যেতে পারে। তো এত কিছু জানার পর আমরা মার্কেট ক্র্যাশকে কিভাবে দেখব? এটা কি শুধুই একটা ভয়ের কারণ, নাকি এটাকে অন্য কোনো চোখে দেখারও সুযোগ আছে? চলুন দৃষ্টিভঙ্গিটা একটু বদলে ফেলি। ইতিহাস যদি আমরা দেখি, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার:
মার্কেট ক্র্যাশ কোনো নতুন ঘটনা নয়। 1929 সালের মহামন্দা, 2008 সালের আর্থিক সংকট বা একেবারে হালে 2020 সালের কোভিড ক্র্যাশ, প্রত্যেকটা বড় পতনের পরেই কিন্তু বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে আর আগের চেয়েও শক্তিশালী হয়েছে। আর এই সুযোগের অপেক্ষাতে কিন্তু থাকেন বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারীরা, যেমন ধরুন